হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রিয় কাহুন, লিখনিকে শালীন হাসান, পর্ব সংখ্যা 13। জাইমার চোখে তন্দ্রা লেগে আসতেই ইশরাকের ফোনে ভাইব্রেশনে আওয়াজে মাথা ব্যথা শুরু হয়ে যায়। ইশরাক নিজের কল টের পেতেই ধরফড়িয়ে উঠে বসে। জাইমা কিছুটা ছিটকে যায়। ইশরাক কল রিসিভ করে ফোন কানে চেপে ধরে বলে, বলো। এরপর টুকটাক হু হা টাইপ কথা বলা হলো। জাইমা মাথার যন্ত্রণা ছটফট শুরু করে দিয়েছে। তার মাইগ্রেনের মতো বাজে একটা সমস্যা আছে, এত বাজে যেটা সে ভাষায় প্রকাশ করতে পারে না। ইশরাক ফোনটা রেখে শুয়ে পড়ে। জাইমা মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছে, বা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মুহূর্তেই চোয়াল নাক লাল বর্ণ ধারণ করেছে। ইশরাকের দিকে আর চোখে তাকাতে আর ভেতরটা এলোমেলো হওয়ার মতো অদ্ভুত এক অনুভূতি প্রবাহিত হলো। জাইমা কষ্ট হচ্ছে ইশরাক মুখ ফিরিয়ে নেওয়া টাইপের অবহেলা দেখে। সে ইশরাকের ডান হাত নিজের হাতের মুঠোয় নয়। ইশরাক জাইমার দিকে তাকিয়ে ভ্রুজোড়া সংকুচিত করে ফেলে। জাইমা কি সত্যিই কান্না করছে? জাইমা অপরাধী ভঙ্গিতে বলে, সরি বলছি, প্লিজ ইগনোর করবেন না। আমি কাছের মানুষের থেকে ইগনোর নিতে পারি না। ইশরাক জবাব দেয় না। জাইমা তাকে কাছের মানুষ বলে আখ্যায়িত করেছে, তার কি খুশি হওয়া উচিত? ইশরাক তাকায় সে কমলমণি চেহারার দিকে, যা এক নিমিষেই তার হৃদয় আন্দোলিত করে তোলে। ওই চাহনিতে ইশরাক না চাইলেও আটকে যায় অদ্ভুত অজানা এক মায়ায়। জাইমার মতো মেয়ে তার পছন্দ না, কিন্তু জাইমা কিভাবে তার পছন্দের মানুষে পরিণত হলো ইশরাক সেটা বুঝতে পারছে না। প্রথম যখন দেখা হয়েছিল সাথে জাইমার অদ্ভুত কর্মকাণ্ড, ইশরাক খানিক বিরক্ত ছিল। খানিক না, অনেকটাই। কিন্তু এইসব অবুঝ কাণ্ডের মাঝে সে এক কোমল হৃদয়ের সন্ধান পেয়েছে। ইশরাক সেসব কথায় জবাব দেয় না, শুধু জিজ্ঞেস করে, কাঁদছো কেন? দায়িত্ববোধ থেকে জিজ্ঞেস করছেন নাকি আহ্লাদ করে? আপাতত সঠিক উত্তর দিতে পারছি না। সরি, আর এরকম হবে না। শুনছি আমার সরি, এক্সট্রিমলি সরি। এদিকে আসো। কথা বলে ইশরাক জাইমাকে টেনে নিজের কাছাকাছি নিয়ে আসে। নিজের ডান হাত ভর দিয়ে আছোয়া হয়ে বসে, বা হাত দিয়ে জাইমা নিজের দিকে টেনে এনে বলে, এবার বলো তোমার কি সমস্যা? মাইগ্রেন। মেডিসিন আছে? সবসময় নেই না, বিশ্রাম নাও, ঠিক হয়ে যাবে। কথাটা বলে ইশরাক জাইমার কপালে ধীরে ধীরে স্লাইড করা আরম্ভ করায়, আবার কখনো চুলে বিলি কেটে দিচ্ছে। জাইমার নির্বিলি চেয়ে চোখ বন্ধ করে রেখেছে। ইশরাক ছোট ছোট যত্নগুলো তাকে আলাদা অনুভূতি জাগত থেকে ঘুরিয়ে নিয়ে আসে। সে যে সব তার ছেঁড়া কাহিনী করে, সেখানে ইশরাক কি সুন্দর করে সবটা গুছিয়ে নিয়েছে, তাকে আগলে নিচ্ছে, যত্ন করছে। জাইমা অদ্ভুত রকমের প্রেমে পড়েছে। সে প্রথম প্রেমটা বোধ হয় তার হালাল পুরুষের প্রতি। প্রথমে পড়ার অনুভূতি কখনোই সে অনুভব করেনি, তবে আজকাল অনুভব করে। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি একটা হলো প্রেমে পড়ার অনুভূতি। জাইমা ইশরাকের দিকে ঘুরে তাকে জড়িয়ে ধরে, টেনে নিজের মুখোমুখি শুইয়ে দেয়। গলা জড়িয়ে ধরে ইশরাকের খোঁচা খোঁচা দাড়ি যুক্ত গাল নিজের গাল ঘষিয়ে বলে, আপনি সবসময় আমার সাথে থাকবেন তো? না। কেন? কই যাবেন আপনি? জাপান চলে যাব। কেন? দেশ কি ভালো লাগে না? ভালো, সবই ভালো। তাহলে? আসলে আমার পরিকল্পনা করি একটা, হয়ে যায় আরেকটা। আপনি আমাকে রেখে কোথাও যাবেন না, আমি যেতে দেব না। ইশরাক জবাব দেয় না। জাইমা কোমর জড়িয়ে ধরে নিজের সাথে আরেকটু চেপে ধরে, কানের লতিতে আলতো করে ঠোঁট ছোঁয়াতেই বলে, ক্যান আই কিস ইউ? 5টা দিতে পারবেন? শিওর। ইশরাকের কথায় জাইমা মুখ লুকিয়ে নেয় লজ্জায়। ইশরাক জাইমাকে টেনে নিজের মুখোমুখি আনে। প্রথম আদরটা জাইমার কোমল গোলাপি অদর জোড়ায় বরাদ্দ করা হয়েছে। পরটা জাইমার কপালে। জাইমা লজ্জায় লাল হয়ে গেছে। ইশরাক থেমে বলে, 3টে বাকি রাখলাম, রাতে দেব। আচ্ছা, সেদিন রাতে আপনি আমার জামাটা নিচে ফেলে দিয়েছেন কেন? জাইমার কথা ইশরাকের সামনের দেওয়ালে তাকায়। জাইমা ভ্রু কুঁচকায় তাকিয়ে আছে। ইশরাক জবাব দেয় না। ডিস্টার্ব হতে চায়নি সেজন্য।
ছি। ইশরাক জবাব দেয় না। জাইমা ইশরাকের মাথার সুন্দর চুলগুলো এলোমেলো করে টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে। ফিস ফিস করে বলে, ক্যান আই কিস ইউ? শিওর। ইশরাক কথায় জাইমা মৃদু হেসে ইশরাকের গালে হাত বসিয়ে দেয়। ইশরাক নিজে ছাড়িয়ে বলে, ভাইটা এক্সপেরিমেন্ট তোমার উপর করলে কেমন হয়? জাইমা মাথা নাড়িয়ে ইশরাককে জোর করে টেনে নিয়ে আসে নিজের কাছে। তার আকর্ষণটা গোলাপি অদর জোড়ার দিকে। নিজের অনুভূতিতে প্রশ্রয় দেওয়া চিন্তাভাবনা করছিল সে, কিন্তু তার চিন্তাভাবনা আটকে থাকার মাঝে ইশরাক নিজের তাকে টেনে শুইয়ে দেয়। জাইমার উপর আশ্রয় হয়ে ঠোঁটজোড়া দখল করে নেয়। জাইমা নিজের দুহাতে ইশরাকের কাঁধে রেখে নির্ভর আলিঙ্গনে আবদ্ধ হয়। কিছুক্ষণ পর নিজে ইশরাককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। হাঁপাতে হাঁপাতে বলে, মেরে ফেলবেন নাকি? ইশরাক জবাব দেয় না। জাইমার বাম হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল রাখে, ডান হাতে দিয়ে জাইমার ঠোঁটে স্লাইড করে। জাইমা চুপচাপ তাকিয়ে আছে ইশরাকের দিকে। ইশরাক হাতের বাঁধনে আলগা করে দেয় জাইমার জামার পেছনের চেইন সে হাতে রাখে। চেইনটা মৃদু নিচের দিকে টানতেই জাইমা ইশরাকের দু কাঁধে হাত রেখে বলে, কি করছেন? জাইমার কথা শেষ হতেই ইশরাক তার গালে চুমু খায়। আদরে গলায় বলে, ডোন্ট শো এনিথিং, লেট মি ডু মাই ওয়ার্ক। কথাটা বলে সে জাইমার ঠোঁটে চুমু খায়। জামার চেইন খুলে কাঁধ থেকে জামাটা নিচে নামিয়ে নেয়। নিচের দিকে ঝুঁকে কোমল বক্ষে অদর ছোঁয়ায়। খোঁচা খোঁচা দাড়ির ফলা নরম দেহে লাগতেই জাইমা নড়ে চড়ে ওঠে। ইশরাক উন্মাত্ত হয়ে জাইমার ঘাড়ে গলায় চুমু খায়। কপালের উপর থাকা অবাধ্য চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলে, ডু ইউ ফিল ব্যাড? জাইমা না বোধ মাথা নাড়ায়। ইশরাক মৃদু হাসে, গালে চুমু দিয়ে বলে, অফ ইউ ওয়ান্ট, আই উইল অলওয়েজ অর্ডার ইউ দিস ওয়ে, মাই লেডি। জাইমা তার কিছুটা উপরে আলগা হয়ে থাকা ইশরাকে টান দিয়ে নিজের উপর ফেলে দেয়। গলা জড়িয়ে ধরে বলে, আমি কিন্তু আপনার সকল অসভ্যতামির ক্লাস মনোযোগ সহকারে করছি। ভবিষ্যতে অসভ্যতামির পরীক্ষা দেব আপনার উপর। জাইমার কথায় ইশরাক অন্য দিকে তাকিয়ে মৃদু হাসে। জাইমা ইশরাকের মাথার পেছনে চুল মাঝে নিজের হাত স্লাইড করছে। ঠোঁটের কোণে মৃদু হাসি। ইশরাকের নজর জাইমার হাস্যোজ্জ্বল চোখের দিকে স্থির। জাইমা ইশরাকের অদর জোড়ার দিকে ঝুঁকে পড়তে ইশরাক ছিটকে যায়। জাইমা হতভম্ব হয়ে তাকায়। ঠিক তখনই ইরা ডোডোর গলায় থাকা লাল ফিতা ধরে রুমে এগিয়ে আসে। এক হাত কোমরে রেখে অভিযোগ করে বলে, পাপা পাপা, ডোডো আমার বেবিকে কামড়ে দিয়েছে, বিয়াদব একটা। ইশরাক ব্যাট থেকে নেমে ইরার কাছে আসে। ডোডো ইশরাককে দেখা মাত্রই ঘেউ ঘেউ করে অভিযোগ করে। ইশরাক সে ভাষা বুঝতে না পেরে জিজ্ঞেস করে, ডোডো কাকে কামড়েছে মা? ইরা ভাবুক হয়ে বলে, তুমি জানো না, পিপি আমাকে নতুন বেবি দিয়েছে, ওটার নাম বানি। ডোডো বেবিকে কামড়ে দিয়েছে, তাই আমিও ডোডোকে কামড়ে দিয়েছি। হোয়াট, তুমি ডোডোকে কামড়েছো? বেশি কামড় দেইনি পাপা, দুটো দিয়েছি। তোমার তো ভ্যাকসিন নিতে হবে। ইশরাক ইরাকে নিচের দিকে নিয়ে আসে, ডানে বামে ঘোরায়, চোখ মুখ দেখে। ইশরাকের এমন খুঁটখুঁটি দেখে জাইমা জিজ্ঞেস করে, ওকে এভাবে চেক করছেন কেন? ইশরাক চিন্তিত গলায় বলে, ওর মাঝে আবার তোমার কোনো জিন চলে আসলো নাকি? কি? ইশরাক শান্ত দৃষ্টিতে তাকায়, গম্ভীর স্বরে জবাব দেয়, ইরা কখনোই ডোডোকে কামড়ায়নি। এখন হঠাৎ এত পাজি হয়েছে যে একটা কুকুর তার ডলকে কামড়েছে, সেজন্য কুকুরকে কামড়ে দিয়েছে। ইরার পাজি হওয়ার পেছনে আমার জিনো টাইপ আসছে কেন? তুমিও এরকম দুষ্টু। চিন্তা করবে না, ভবিষ্যতে আপনার মেয়ে আমার থেকেও 4 গুণ হবে। ইশরাক চিন্তিত হয়ে ইরাকে কোলে তুলে নেয়। ডোডোকে পাশ কাটাতে গেল। ডোডো ঘেউ ঘেউ করে ওঠে। জাইমা এক লাফে ইশরাকের হাত ধরে তাকে নিয়ে রুম থেকে বাহিরে দৌড় লাগায়। ইশরাক জাইমাকে ধমক দিয়ে বলে, আরেকটু হলে নিচে পড়ে যেতাম। কমন সেন্স কোথায় রেখে এসেছো? জাইমা কাচুমাচু হয়ে জবাব দেয়, রুমে বালিশের নিচে। কমন সেন্স নিয়ে আমার আশেপাশে আসবে, না হলে আসার দরকার নেই। জাইমা বিরক্ত হয়।
মুখ ঝাপনি মেরে রুমের দিকে পা বাড়াতে দেখে ডোডো আসছে। ইরা তখন হাততালি দিয়ে বলে, ডোডো দুষ্টু করেছে তাই কামড়ে দিয়েছি। ইশরাকের মুখ থতমত। জাইমা রাগ দেখিয়ে বলে, যাদের কমন সেন্সের অভাব তারাই কুত্তার বাচ্চা পালে। মহিষানি মুখ সামলে, বেশি বাড়াবাড়ি করলে ডোডোকে আমার সাথেই রাখবো। ওয়াক, আমি ওই রুমেই যাব না, না গেলে নাই। সরো, আর ডোডোকে আসতে দাও। জাইমার রাগে মুখোশটির রং পরিবর্তন হয়ে গেছে। ইশরাক ডোডোকে নিয়ে ইশরাতের রুমের দিকে যায়। জাইমা রুমে প্রবেশ করে দরজা জোরে সোরে লাগায়। খুব জোরে আওয়াজ হয়েছে, দরজা লাগায়। জাইমা বিরক্ত হয়, দরজার সামনে দাঁড়িয়ে একটা লাথি বসায় দরজায়, কারণ বেশি জোরে শব্দ হয়েছে। রুম জুড়ে পায়চারি করতে থাকে সে। ইশরাকের মতো গিরগিটি সে জীবনেও দেখেনি। বেডে গেলে আদর, বাহিরে গেলে ধমক। খানবিল্লা সবাই লিভিং রুমে বসে আছে। আলোচনা, ইরা ডোডোকে কামড়ে দিয়েছে, তাকে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিনের কথা শুনে ইরা খুশিতে লাফাচ্ছে। উপস্থিত সবার মুখে যখন চিন্তার ছাপ, ইরা খুশিতে লাফিয়ে বলে, দোদুকে প্রতিদিন কামড়ে দেব আর ভ্যানিলা আইসক্রিম খাবো। ইরার কথায় ইশরাক শব্দ করে হেসে ওঠে। পোহাও যোগ দেয় তাতে। আনায়া মেয়ের কথায় হতভম্ব। তখন ইশরাক বলে, ভ্যাকসিন আর ভ্যানিলা আইসক্রিম এক না মা? না বাবা, তুমি জানো না। দুদুকে কামড়ে ডক্টর আমায় ভ্যানিলা আইসক্রিম খেতে দিবে, তখন মাম্মা তুমি দাদিন কিছুই বলতে পারবে না। ইরার কথায় সবাই হেসে দেয়। তার কাছে ভ্যাকসিন মানে ভ্যানিলা আইসক্রিম। তার মাম্মা দাদিন আইসক্রিম খেতে দেয় না, তার পাপাও না। ইশরাক ইরার দিকে তাকিয়ে চিন্তিত। মেয়েটা কি পরিমাণ দুষ্টু হয়েছে যে কুকুরকে কামড়ে দিয়েছে। রাজি আহমেদ কুকুর পছন্দ না, কিন্তু ছেলে মেয়ে ছেলের বউ সবাই তাকে আহ্লাদ করে, সেজন্য কিছু বলতে পারে না। না হলে এসব কুকুর উনি বাসায় জায়গা দিতেন না। ঘড়ির কাঁটা সন্ধ্যা 7টা, ঘর ছুঁই ছুঁই। হেল্পিং হ্যান্ড নাস্তা রেডি করছে। আনায়া ইরাকে একটু আধটু বকাঝকা করছে, বোঝাচ্ছেন যে ডোডো যাতে কামড় না দেয়। একটু পর তাকে নিয়ে বেরোবে ইরফান, ভ্যাকসিন নিয়ে বাসায় আসবে। রাজিয়া আহমেদ ইশরাককে জিজ্ঞেস করে, জাইমা কোথায়? ঘুম থেকে উঠিনি। তখন পোহা জবাব দেয়, খালামুনি তোমার ছোট বউ তো দেখি বড় লোক, আমাদের কারোর সাথেই মিশে না, লিভিং রুমে তো আসেই না। আনায়া ভাবির মতো কাজবাজ করলে তো হতোই। রাজিয়া আহমেদ জবাব দেয় না। এমনিতে ইশরাকের নিষেধাজ্ঞা, কিন্তু শাশুড়ি হিসেবে তিনি দুই একটা কথা বলার অধিকার রাখেন। ইশরাক পোহার কথায় পাত্তা দেয় না, শুধু ঝগড়া হবে। এছাড়া পোহার সাথে কথা বলার মতো রুচিও তার নেই। ইশরাকের জরুরি কল আসায় সে উঠে বাইরে যায়। চারপাশে লাইট জ্বলছে। চার দেওয়ালের মাঝে পরিবেশ বেশ শান্ত। মেঝেতে সবুজ গাছগুলো দেখে ইশরাক জুতা জোড়া খুলে সাইডে রাখে। বিশাল গার্ডেনে সবুজ ঘাসের উপর হেঁটে হেঁটে কথা বলছে সে। কিছুক্ষণ পর সুইমিং পুলে পা ভিজিয়ে বসে যায়। ফোনে কিছু টপিক মনোযোগ সহকারে দেখছে সে। তার আগামী ক্লাসগুলো কাজে লাগবে। গরম ধোয়া ওঠা কফি মগটা ইশরাকের দিকে বাড়িয়ে দিয়েছে কেউ। ইশরাক সে ধোয়া ভ্যাপসা ভাব অনুভব করে ফোন থেকে চোখ তুলে তাকায়। তার পাশে কিছুটা দূরত্বে বসায় রেখে বসেছে পোহা। ইশরাকের কফিটা মগটা বাড়িয়ে দিয়েছে এক হাতে, অন্য হাতে নিজের কফি চুমুক দিচ্ছে। ইশরাক ফোনটা রাখে, কফির মগটা নিয়ে দাঁড়িয়ে যেতে নিলেই তার হাতের হ্যাঁচকা টান পড়ে, যার ফলস্বরূপ ইশরাক সরাসরি পানিতে পড়ে যায়। ইশরাক পড়ার আগেই পোহা পানিতে পড়ে ডুবি ডুবি খাচ্ছে। পোহা সাইডে সরে আসে, দাঁড়িয়ে কাশতে থাকে সে। হুট করে পড়ায় অনেকগুলো পানি পেটে গেছে। ইশরাক বিরক্ত হয়ে দাঁড়ায়। পোহাকে কাশতে দেখে শুধু তাকিয়ে রয়, কিছু বলে না। পোহা নিজেও ভাবতে পারেনি এরকম অঘটন ঘটবে। সে ইশরাকের কফির মগ দিয়ে নিজেও দাঁড়িয়ে যেতে নিলে কিন্তু বসার জায়গায় পানি পড়ায় সে পিছলে পড়ে গিয়েছে। ভেবেছিল ইশরাকের হাত ধরলে সে বেঁচে যাবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। নিজে সুইমিং পুলে পড়ার পরেও ভেবেছিল ইশরাক পড়েনি, কিন্তু না, তার সাথে ইশরাকও সুইমিং পুলে। ঘটনাটা অনাকাঙ্ক্ষিত হলেও পোহার কাছে এটি একটি প্লাস পয়েন্ট। ইশরাক পুল থেকে উঠে যায়। ফোনটা হাতে নিয়ে সে ভেতরে চলে আসে। পোহা একটা মগ পেয়েছে, সেটাও নিচে পড়ে ভেঙে গেছে। আরেকটা সুইমিং পুলে পানিতে ঘুমাচ্ছে, সেজন্য সেটা নিয়ে আর মাথা ঘামায়নি সে। ইশরাক ভেতরে আসতে দেখে জাইমা আনায়া সাথে গল্প করছে। ইরফান ইরাকে কোলে নিয়েছে। সাজেদ খান সহ তারা বেরোবে এক্ষুনি। ইশরাককে দেখে সাজেদ খান জিজ্ঞেস করেন, রাতের বেলায় সুইমিং পুলে গোসল করলে নাকি? ইশরাক জাইমার দিকে তাকিয়ে জবাব দেয়, পড়ে গেছি। তখন ইশরাত খেক খেক করে হেসে ওঠে। সত্যি? কিভাবে পড়েছো? তখন আনায়া বলে, ভাবি তো এখানে ধাক্কা দেওয়ার মতো তো কেউ নেই।
সাজেদ খান এই ইরফান বেরোয় যান। তখন পোহাও ভেজা শরীর দিকে ভেতরে প্রবেশ করে। তার হাতে একটা মগ দেখা যাচ্ছে। ইশরাক পোহা দুজনেই ভেজা অবস্থায় দেখে ইশরাত প্রশ্ন করে, পোহা তোমার এই অবস্থা কেন? এমনিতেই পা সারিনি, জ্বর আসবে তো। তখন পোহা জবাব দেয়, স্লিপ কেটে পড়ে গিয়েছি। ইশরাক শুধু জাইমাকে দেখছে, কোনো রকম প্রতিক্রিয়া দেখেনি সে মুখে, না রাগ না জেলাসি। ইশরাক যেন হাঁপ ছেড়ে বাঁচে, চলে যায় নিজের রুমে। ইশরাক যেতেই পোহা বলে, খালামণি একটা মগ ভেঙে গেছে, এটা পুলে পড়ে গেছে, তুলে নিয়ে এসেছি। তোমরা পড়লে কিভাবে? আনায়ার কথায় পোহা জবাব দেয়, ভাইয়াকে কফিটা দিয়ে আমি গার্ডেনের দিকে যাচ্ছিলাম, মেজে ভেজা, আমি খেয়াল করিনি, পিছলে পড়ে গেছিলাম। ভাইয়া আমার হাত ধরতে ধরতে নিচে পড়ে গেছি। আমি এখন যাই, হুট করে পড়ায় অনেক পানি পেটে গেছে, চেঞ্জ করতে হবে। পোহা চলে যায়। জাইমা মৃদু হাসার চেষ্টা করে বলে, রাতের খাবার কিছু রান্না করতে হবে? তখন রাজিয়া আহমেদ বলে, তুমি চাইলে ইশরাকের জন্য রান্না করতে পারো। কি রান্না করব? বিফ। জাইমা রাজি হয়, চলে যায় কিচেনে। রাজিয়া আহমেদ তার বোনকে কল দিয়ে কথা বলতে থাকেন। আনায়া জাইমাকে সব মশলাপাতি রেডি করে দিয়ে চলে আসে। জাইমা একা হাতে রান্না করছে। রান্না শেষের দিকে আসতেই দুটো পাত্রে বিফ ঢেলে দুই চুলায় বসায়। ইশরাকের যেন যেটা আলাদা করা সেটার মধ্যে আরও মরিচ মিশিয়ে শেষে বাকিদের জন্য সে সেটার ঝাল স্বাভাবিক রেখেছে। রান্না শেষ হলে জাইমা ইশরাকের বিফে একটা কাচের বাটি ঢেলে নেয়। কালারটা এত সুন্দর এসেছে যেটা ইশরাক কল্পনাও ছিল না। স্বাভাবিক বিফ টেস্ট করে সে, এতটা খারাপ হয়নি। ইশরাকের জন্য প্লেটে গরম গরম সাদা ভাত বেড়ে নেয়, সালাদ কেটে নেয়, মাছের ঝোল আরেকটু বাটিতে নেয়, পানির গ্লাস সহ সব কিছুই সাজিয়ে গুছিয়ে রুমের উদ্দেশ্যে রওনা হয়। জাইমা কাজ শেষে রাজিয়া আহমেদ খুশি হন, আস্তে ধীরে সাংসারিক হয়ে উঠবে বলে ধারণা করছেন। জাইমা যেতেই তিনি কিচেনে আসেন। সব ধুয়ে মুছে জায়গা মতো রেখে দিয়েছে জাইমা, কিচেন গোছানো। জাইমার কাজকর্ম পরিষ্কার দেখেই বুঝে ফেললেন রাজিয়া আহমেদ। ইশরাক ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করছে। ঘণ্টাখানিক পেরিয়েছে সে রুমে এসেছে, চেঞ্জ করা ল্যাপটপ নিয়ে বসেছিল। তার কাজ অলমোস্ট শেষ। তখন জাইমার আগমন হয়। সে সেন্টার টেবিলের উপর খাবার ট্রেটে রেখে দেয়। ইশরাক জাইমার দিকে তাকায়, তবে সে মুখ কোনো হাসি দেখতে পায় না। ইশরাক ল্যাপটপ রেখে জিজ্ঞেস করে, তুমি রান্না করেছো? জাইমা নিজের ফোনটা হাতে নেয়, কিছুটা খোঁচা মেরে জবাব দেয়, না, পোহা রান্না করেছে, আমাকে দিয়ে পাঠিয়েছে আপনার জন্য। তাহলে খাওয়া যাবে না? জাইমা এগিয়ে আসে, জিজ্ঞেস করে, কেন কেন? খেয়ে দেখুন, ভালোবাসার ঘ্রাণ পাবেন। ইশরাক জবাব দেয় না, উঠে দাঁড়ায়। জাইমা হতভম্ব হয়ে যায়, কাট কাট গলায় বলে, আমি রান্না করেছি, পরে খাবো। জাইমা রাগ হয়, এগিয়ে এসে ইশরাকের গলায় চেপে ধরে, চিবিয়ে চিবিয়ে বলে, পোহাত থেকে কফির মগ নেওয়ার সময় তো বলেননি কফি এখন খাবো না, পরে খাবো? আমার বউয়ের সাথে বসে কফি খাবো, তার উপর একসাথে পুলে সাঁতারও কেটে এসেছেন। আপনাদের ভেজা অবস্থায় দেখে এত বেশি ভালো লেগেছে, কি বলবো, ভালো লাগা প্রকাশ করার মতো শব্দও খুঁজে পাচ্ছি না। ইশরাক জাইমা জেলাসি দিয়ে বলে, আসলে পোড়া পোড়া গন্ধেও কারণে আমার রান্নার গন্ধ আমার নাকে অবধি আসতে পারছে না, সেজন্য খাওয়ার রুচি আসছে না। কথাটা বলে জাইমার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় ইশরাক। জাইমা রেগে তাকিয়ে আছে। ইশরাক জাইমার দিকে তাকিয়ে বলে, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। এখন রুম বসে খাবার খেলে তো পোহার মুখ দেখতে পারবে না। তারপর বিফ ফেলে দেই, তোমার ইচ্ছে। জাইমা জবাব দেয় না, ফ্যান ফ্যান করে বলে, বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমাকে ডিভোর্স দিয়ে দিন, আপনার কাজিনকে বিয়ে করে নিন, দুজনেই সুখে থাকবেন। শুধু শুধু আমার সামনে নাটক করার মানে হয় না। আপনার আপত্তি থাকলে আমি দাদির সাথে কথা বলবো। ইশরাক এবার ধমকে বলে, তুমি কি সত্যি পাগল হয়ে গিয়েছো? সামান্য একটা ব্যাপারে এভাবে পেঁচাচ্ছ কেন? আমি ঠিক থাকলেই তো হয়। দ্বিতীয়ত, কথায় কথায় ডিভোর্স শব্দটা বাদ দেওয়া হোক। আমি বড্ড বোকা,
অনেক বেশি বোকা। আচ্ছা, আমাকে একটা ছেলের সাথে সুইমিং পুলে ভিজতে দেখে আপনার নিশ্চয়ই ভালো লাগবে না? সেটা ঘটনা সাপেক্ষে। জাইমা মুখ ঘুরিয়ে নেয়। ইশরাক নিজের ডান হাতের দিকে তাকায়, যেটাতে মলম লাগিয়ে রেখেছে। গরম কফি পরে ফুলে সাদা হয়ে গেছে, আশেপাশে ত্বকে কালচে দাগ। জাইমা বিরক্ত হয়। ইশরাক তখন বলে, তোমার আন্টির ছেলে, তাকে তুমি কফি দিতে গিয়েছো, কিন্তু ঘটনাবশত তোমার পাপ স্লিপ কেটে তুমি পড়ে গেছো হিসেবে পাশে থাকা মানুষটির হাত ধরতে নিয়েছো, ঠিক যেটা হয়নি, সেজন্য তোমার টানের সাথে সেও পুলে পড়ে গেছে। এখানে ইচ্ছাকৃত কিছুই হয়নি, সবটা একটা ঘটনা সাপেক্ষ। তো যান, পোহার সাথে গিয়ে এক বেডে শুয়ে পড়ুন, আমি কিছু বলবো না, ঘটনা ভেবে নেব। ইশরাক ধমকে বলে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। জাইমা আর কিছু বলে না। ইশরাক রুম জুড়ে পায়চারি করে। জাইমা চুপচাপ বসে আছে। ডিনার করার জন্য ডাক পড়লে ইশরাক জাইমাকে বলে, যাও তাড়াতাড়ি ডিনার করে আসো। জাইমা জবাব দেয় না, চুপচাপ কম্বল মুখের উপর রেখে শুয়ে পড়ে। ইশরাক তার কাছে দাঁড়িয়ে আছে। জাইমার কাছে ইশরাককে কঠোর স্বরে আবারও বলে, ঐশানি ওঠো, কথা বলছি, কানে যাচ্ছে না? খাবো না, কানের নিচে দুটো পড়লে সব ঠিক হয়ে যাবে। কথাটা বলে ইশরাক কম্বল সরিয়ে নেয়। জাইমা টেনে বসিয়ে দিয়ে বলে, সবার সাথে না খেতে চাইলে খাবার নিয়ে রুমে চলে আসো, কুইক। ইশরাক বিরক্ত হয়, সাথে জাইমাও কিছু বলে না। ইশরাক ঝালের বিফ খেতে পারবে না, রান্না তার জন্যই করা হয়েছে। সবাই তৃপ্তি করে খাবে, আর যার জন্য রান্না করা হয়েছে সে খেতে পারবে না, ব্যাপারটা জাইমার মনে দোলা দিয়েছে। সেজন্য রুম থেকে বেরিয়ে গেছে। সবাই যখন চেয়ার টেনে বসে খেতে ব্যস্ত, জাইমা তখন নিজের প্লেট সাজিয়ে রুমে চলে আসে। ইশরাক জাইমার অপেক্ষায় ছিল। সে আস্তে আস্তে দরজা লক করে দেয়। জাইমা সেন্টার টেবিলের উপর খাবার প্লেটটা রেখে দেয়। ইশরাককে উদ্দেশ্য করে বলে, এটা খেয়ে নিন, আগের প্লেটটা নিয়ে যাচ্ছি। কেন, আগেরটা কি হয়েছে? কিছু না, আমার হাত পুড়ে গেছে, তুমি খাইয়ে দিবে আমায়? ইশরাকের কথায় জাইমার বুকটা কেমন জানি মুচড় দিয়ে ওঠে, কিছুটা ব্যাকুলতা কাজ করে। পরক্ষণে নিজের জেদের কথা ভেবে সব ভুলে যায়। জবাব দেয়, বসুন, হাত ধুয়ে আসছি। ইশরাক সোফায় বসে। জাইমা আসে, নিজের জন্য আনা প্লেটটা ভাত মাখায়। ইশরাকের মুখের সামনে লোকমা তুলে ধরে। ইশরাক খাবার চিবোতে চিবোতে বলে, ওইটাই কি হয়েছে, ঝাল বেশি? জাইমা সহজ স্বীকারোক্তি। ইশরাক জিজ্ঞেস করে, আমার জন্য ছিল? জাইমা উপর নিচ মাথা নাড়ায়। ইশরাক মৃদু হাসে। বলে দিলে কেন? আমি টেস্ট করতাম, মাংসের ঝাঁজ বেশি নাকি বউয়ের রাগের ঝাঁজ। জাইমা জবাব দেয় না। ইশরাক ঝাল বিপ নিতে বলে। জাইমা বারণ করে, খেতে পারবে না। ইশরাক নাছোড়বান্দা, সে ঝালটিই খাবে। জাইমাও ঝাল বিফটা নেয়। ইশরাককে দেওয়া আগেই নিজে খেয়ে টেস্ট করে। জাইমা ঝাল খেতে পারে না, একটুতেই পানি খেতে খেতে শেষ হয়ে গিয়েছে। ইশরাক কীভাবে খাবে ভেবে সে ঢোক গিলে, কিন্তু ব্যাটার শখ বেশি, সেজন্য জাইমাও তার শখ পূরণ করে দিয়েছে। সে ঝাল বিফ ইশরাকের নিগণ্যে খেয়েছে। একটু খাল কেটেছে বা পানি দেওয়া টাইপের কথা বলেনি। জাইমা হতভম্ব ছিল। ইশরাক তাকে ঝাল ছাড়া বিফ দিয়ে ভাত খেতে নিতে বলে এক প্লেট দুজন খেয়ে নিয়েছে। জাইমা হাত ধুয়ে উঠে ইশরাক জিজ্ঞেস করে, আপনি ঝাল খেতে পারেন না, ঝাল বিফ খেলেন কিভাবে? ভালোবাসা মিশ্রিত কিংবা অভিমান মিশ্রিত সব কিছুই সাদরে গ্রহণ করতে হয়। ইশরাকের কথায় জাইমা ভ্রুদয় প্রসারিত করে বলে, যেমন? গোটা তুমিময় সব কিছু। জাইমা তাকায় ইশরাকের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জিজ্ঞেস করে, হাত বেশি পুড়েছে? না, তাহলে সেরে যাবে। ওষুধ লাগাইনি কেন? তুমি যত্ন করে লাগিয়ে দিবে তাই। যদি না লাগিয়ে দেই, অযত্নে থাকবে, তবে নির্দিষ্ট একটা সময় গিয়ে ব্যথা সেরে ভালো হয়ে যাবে। জাইমা মলম নিয়ে আসে, ইশরাককে বসিয়ে দিয়ে নিজেও তার পাশে বসে। যত্ন সহকারে পোড়া হাতে মলম লাগিয়ে দেয়। ইশরাকের দিকে তাকিয়ে বলে, তাড়াতাড়ি সেরে যাবে।